সম্প্রতি একটি কওমি মাদ্রাসা 11 বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। একজন আলেমের উপরে এমন ঘটনাগুলো বারবার ঘটছে, এর প্রতিরোধের উপায় কি বলে আপনি মনে করেন? সর্বপ্রথম কথা হলো যে মাদ্রাসা হোক আর স্কুল হোক, আবাসিক প্রতিষ্ঠানগুলোতে যে সমস্ত অনাচার হয়, এই অনাচারগুলো বন্ধে আমাদের পদ্ধতিগত বেশ কিছু সংশোধনী আনা গুরুত্বপূর্ণ। আমরা জানি যে আবাসিক প্রতিষ্ঠানগুলোতে নানাবিধ অনাচার হয়ে থাকে। হয়তো অনাচার 10টা হলে শত শত শিক্ষার্থীর মধ্যে 10 জন, 5 জন, 2 জন, 1 জন হয়তো কোনো একটা ঘটনার শিকার হলেন, কিন্তু সেই একটা ঘটনাই আমাদের কাছে অনেক বড় হিসাবে আবির্ভূত হওয়া উচিত এবং সেটাকে অনেক বড় করে দেখা উচিত, বিশেষ করে সংশোধনের প্রয়োজনে। কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো বাংলাদেশে আলেম ওলামা, হুজুর এবং মাদ্রাসার বিশেষ করে যদি কোনো নেগেটিভ কোনো কিছু পাওয়া যায় তাহলে আর কোনো কথা নেই। ঠিক একই ধরনের বা এর চাইতে আরও ভয়াবহ কোনো বিষয়ও যদি অন্য ক্ষেত্রে ঘটে তাহলে সেক্ষেত্রে সেটা নিয়ে তেমন কোনো মাথা ব্যথা দেখা যায় না, বিশেষ করে এক শ্রেণীর মিডিয়ার। এটা তো সত্য যে সাদা কাপড়ে দাগ লাগলে সেটা নজরে পড়ে বেশি। একজন হুজুর, একজন আলেম, একজন মাদ্রাসা শিক্ষক, তার কাছে মানুষের এক্সপেকটেশন, চাহিদা, প্রত্যাশা অনেক বেশি থাকে। এই বেশি থাকাটাই প্রমাণ করছে যে আসলেই সমাজে ওলামা একরাম তারা ক্লিন ইমেজের। কারণ আপনি যত অকারেন্স, যত অন্যায় অনাচার হয়, থানায় যান, মামলা মোকদ্দমাগুলো ঘাটাঘাটি করেন, কয়টা খুনের মামলায় আলেমদেরকে পাবেন, কয়টা ধর্ষণের মামলা আলেমকে পাবেন, কয়টা আপনার মাদকের মামলা আলেমকে পাবেন, কয়টা আপনার খুনাখুনি মারামারির মামলা আলেমকে পাবেন। তুলনামূলকভাবে সমাজে তাদের সংখ্যার অনুপাতেও তারা আলহামদুলিল্লাহ ভালো। এই জন্য 500 টাকার নোট জাল হলে মানুষ আশ্চর্য হয়ে যায়, 10 টাকার নোট, 20 টাকার নোট কেউ জাল করেও না, তাই না? এই কারণে হুজুরদের বা মাদ্রাসার কোনো নেগেটিভ জিনিস একটা নজরে পড়ে বেশি। কিন্তু যেই ঘটনা পার্টিকুলার এখানে উল্লেখ করা হয়েছে, এই ঘটনার ব্যাপারে আমি যতটুকু লক্ষ্য করেছি সেটা হলো যে বিষয়টা এখনো পর্যন্ত পরিপূর্ণ ক্লিয়ার না যে আসলে কি ঘটেছে। কিন্তু ইতিমধ্যে আমরা আমাদের দেশে অবশ্য শুধু এই ঘটনা না, অন্যান্য ক্ষেত্রে আমরা দেখি, মানে আজকে হয়তো কেউ এখানে সাফারার হয়েছে, কালকে আপনি, কালকে আমি, বা আরেকদিন আরেকজন, কারোর ব্যাপারে অভিযোগ উঠলে তাকে দোষী হিসাবে আমরা ট্রিট করা না, শুধু পারলে তাকে শাস্তি দিয়ে শেষ করে ফেলি। এখানে যে আলেমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, প্রথম কথা হলো যথাযথ তদন্তে যদি সত্যি যদি এরকম কিছু ঘটে থাকে, এটা যদি প্রমাণিত হয় সঠিক তদন্তে তাহকিকে, তাহলে আমি তো বলি এবং অনেক ওলামা একরাম এটা বলেন যে এই ক্ষেত্রে শরিয়া আইন, আপনারা তো কোনো ক্ষেত্রে যারা আইনের প্রয়োগ ঘটান, যারা আইন প্রণয়ন করেন, কোনো ক্ষেত্রে তো আপনারা শরিয়া আইনের প্রয়োগ করতে চান না বা করেন না। মুসলমানদের দেশে হওয়া সত্ত্বেও আলেম ওলামারা কেউ অন্যায় করলে তিনি নিজে তো শরিয়া আইনে বিশ্বাসী, যদিও শরিয়া আইনে বিশ্বাসী না হলে কেউ মুসলমানই থাকার কথা না, সবাই বিশ্বাসী হইতে হবে এজ এ মুসলমান। কিন্তু একজন আলেম তো তিনি বলে কয়ে ঘোষণা দিয়ে বিশ্বাসী, তাহলে অন্তত আলেমের ক্ষেত্রে শরিয়া আইন কার্যকর করা হোক। কোনো আলেম যদি কেউ দোষী সাব্যস্ত হয়, তার পক্ষে 1 সেকেন্ডের জন্য ওকালতি করতে বাংলাদেশে কোনো আলেম আসবে না। কিন্তু উদুরপিণ্ডি বুদুর ঘাড়ে চাপানোর মতো ঘটনা এদেশে অহরহ ঘটে। বিধায় কোনো কিছু নিয়ে কথা উঠলেই যে সেটা সত্য ধরে আমরা আপনার সামনে অগ্রসর হতে হবে বা সত্য ধরে আমরা মন্তব্য করব, এটা সঠিক না। কুমিল্লার একটা ঘটনার ব্যাপারে এই কয়েকদিন আগে এরকম শুনেছি, সেটাও মহিলা মাদ্রাসার ঘটনা, অথচ পরবর্তীতে পুরো জিনিসটা উঠে আসছে যে একদম তদন্তে বের হয়ে আসছে যে যা রটেছে, সাধারণত বলে যা রটে কিছু না কিছু বটে, যা রটেছে তার কিছুই বটে না, অন্য কিছু বটে। তো দুর্ভাগ্যজনক বাস্তবতা, এটাও আমাদের দেশে হয়। তো সেই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। তবে সবশেষে যে কথা বলতে চাই, মাদ্রাসা, মহিলা মাদ্রাসা হোক, ছেলেদের মাদ্রাসা হোক, আবাসিক মাদ্রাসা দায়িত্বশীলদের অনেক বেশি দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, যাতে কোনো রকম বিচ্ছিন্ন ঘটনা দিয়েও দুর্নাম করার সুযোগ না পায় কেউ। এই দায়িত্বশীলতা আমাদের অর্জন করতে হবে এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডগুলোর দায়িত্বশীল যারা আছেন তাদের দায়িত্ব অনেক বেশি। আমরা তাদের প্রতি উদাত্ত আহ্বান করব এই বিষয়গুলোতে প্রত্যেকটা ঘটনার পর নিরপেক্ষ তদন্ত করা, সঠিক ঘটনা বের করে আনা এবং কোনো কারোর ব্যাপারে যদি অভিযোগ প্রমাণিত হয় তার জন্য শাস্তি কার্যকর করার জন্য আলেমদের সবার আগে কথা বলা, এই জিনিসগুলো আমাদের কর্তব্যের অংশ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজকে সুস্থ এবং সুশৃঙ্খল করে দিন। এত অনাচার যে হচ্ছে সমাজে, আমরা যদি এই আবাসিক প্রতিষ্ঠান বাদ দিয়ে এমনি জেনারেলি বলি, এত ব্যভিচার, এত ধর্ষণ, এত অনাচার হচ্ছে যে এগুলোর পেছনে অনেক দিক আছে যেগুলো আমরা খেয়াল করি না। কেন এগুলো হচ্ছে? আপনি নানাভাবে অশ্লীলতার বিস্তার ঘটাবেন, নানাভাবে মানুষকে উচ্ছৃঙ্খল হতে আপনি উৎসাহিত করবেন, সহযোগিতা করবেন, আর দুর্ঘটনাগুলো ঘটার পর শুধু হা হুতাশ করবেন, এটা তো আসলে হয় না। এই জন্য অনাচারের পথগুলো বন্ধ করা দরকার। আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো আরও দায়িত্বশীল হওয়া দরকার। মাদ্রাসার দায়িত্বশীলেরা, মাদ্রাসা শিক্ষা বোর্ডগুলোর দায়িত্বশীলেরা এবং
মাদ্রাসা হোক আর স্কুল হোক, কলেজ হোক, বিশ্ববিদ্যালয় হোক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন কিছুদিন আগে দুর্ভাগ্যজনকভাবে। তার আত্মহত্যার পেছনের যে ঘটনা সেটা ঘাটাঘাটি করতে গিয়ে যে বাস্তবতা উঠে আসছে, সেটা নিয়ে দেশে তো তেমন কোনো হইচই হচ্ছে না বা শোনা যায় না সেরকম, অথচ সেটা তো একই কেস অলমোস্ট, সেটা নিয়ে তেমন কোনো আলাপ নেই। তো এই জন্য যেখানেই হোক না কেন আমরা এগুলোকে ভাগাভাগি না করে এগুলোর বিরুদ্ধে সামাজিকভাবে সবাইকে সচেতন হতে হবে। কোনো সমস্যা তৈরি হলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে, আমরা কোনো কলেজে, কোনো স্কুলে, কোনো ইউনিভার্সিটিতে যদি কোনো অনাচার হয় আমরা বলি না কলেজ ইউনিভার্সিটির বিরুদ্ধে কথা বলি, কিন্তু মাদ্রাসার কোনো বিষয়ে বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটলে সেটা আদৌ যা ঘটেছে সেটা না ভিন্ন কিছু। যেমন এখানে এই ঘটনায় ওই আলেমের একটা ভিডিও অনেকেই শুনেছেন যে উনি বলেছেন যে ডিএনএ টেস্ট করা হোক, চ্যালেঞ্জ করতেছে। তো একটা মানুষ অপরাধী হতে চ্যালেঞ্জ করার কথা না, তারপরও আমরা তাকে আমরা এখানে আপনার নিষ্পাপত্য দেব না, প্রমাণ হোক তারপরে বোঝা যাবে। কিন্তু আমার কথা হলো যে এই ধরনের ঘটনাগুলোর কারণে মাদ্রাসাগুলোর গোষ্ঠী উদ্ধার করার যে প্রচেষ্টা একটা শ্রেণী মানুষ করে, এখান থেকে সন্দেহ হয় যে এগুলো সব পরিকল্পিত কোনো খেলা কিনা, কোনো নাটক কিনা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবং প্রকৃতির সমস্যা যদি হয়ে থাকে, আর কিছু না হোক, এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে শরীয়ত আইন বাস্তবায়ন হোক, কোনো আলেমের তেমন কোনো আপত্তি এখানে থাকার কথা না।